আমাদের সাথে যে কোর্সটা, এটা হচ্ছে সিএসসি 2106, যে ম্যাথ 3 নামে পরিচিত। আর এখানে আমরা যে সাবজেক্টের নেমটা আছে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের তিনটা সাবজেক্টের কম্বিনেশন করা হয়েছে। আগের যে ক্লাস 1 2 তে ছিল, প্রত্যেকটা ম্যাথ 1 এবং ম্যাথ 2 তে দেখা গেছে দুইটা সাবজেক্ট করে অ্যাড করা হয়েছিল। হয়তো বা ছিল কি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড কোঅর্ডিনেট জিওমেট্রি, তার মানে কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন যোগ করা হয়েছিল। এভাবে ছিল তোমাদের দুইটা কোর্স মিলে। এবারে যে ম্যাথ 3, এখানে তিনটা কোর্স একসাথে করে করানো হয়েছে। অল্প অল্প করে আমরা দেখবো যতটুকু প্রয়োজন আমাদের। এখানে যে তিনটা সাবজেক্ট, সেই তিনটা সাবজেক্ট আমি এখানে বোঝাই যাচ্ছে। প্রথমটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ফার্স্ট সাবজেক্ট আমাদের। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল, এন্ড থার্ড সাবজেক্ট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো তিনটা এখানে ম্যাথমেটিক্স এর মেজর সাবজেক্ট আছে। এখান থেকে আমরা জাস্ট আলাদা আলাদা করে পড়বো। প্রথমে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে শুরু করব আমরা। তারপরে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলটা দেখবো। আমাদের মেইনলি মিড টার্মের আগে লিনিয়ার অ্যালজেব্রাটাকে ভালো মতো পড়ানো হবে, সাথে লাস্ট ক্লাসে হয়তো বা কমপ্লেক্স ভেরিয়েবলের কিছু কথা বলা হবে। তারপরে মিড টার্মের পরে আমরা আসলে দেখবো কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এখানে যেগুলো আছে, এখানে বলা আছে যে এটা আমাদের কোর্স আউটলাইন দেওয়া আছে। এখানে কি কি কাজে ব্যবহার করা হয় তোমাদের একটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে মানে লেখা আছে এখানে, লিনিয়ার অ্যালজেব্রা ইজ সেন্ট্রাল টু অলমোস্ট অল এরিয়াস অফ ম্যাথমেটিক্স। ফর ইনস্ট্যান্স, লিনিয়ার অ্যালজেব্রা ইজ ফান্ডামেন্টাল ইন মডার্ন presentation of geometry, including for defining basic objects such as line, planes and rotations. তো এখানে বলা আছে লিনিয়ার অ্যালজেব্রা কি কি কাজে ব্যবহার করি। It is also used in most science and engineering areas because it allows modeling for many natural phenomena and efficiently computing with such models. তো এখানে বলে দেওয়া আছে আমাদের যেমন ম্যাথমেটিক্স এটা ব্যবহার হয়, সেভাবে ইঞ্জিনিয়ারিং এও ব্যবহার হয়। তোমরা জাস্ট যেহেতু তোমাদের এটা ব্যবহার হয় বলেই তোমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। তো খেয়াল করো, যেগুলো পড়াচ্ছি সে জিনিসগুলো একটু খেয়াল করো। এরপরে আমাদের এখানে বইয়ের নাম বলা আছে, যে বইগুলো আছে সেটা হয়তো বা আমি এখানে লিখে দিয়েছি। টেক্সট বুকস নামে দুইটা বই দেওয়া আছে, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সংশ্লিষ্ট যে বইটা আছে সেটা, আর এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা হাওয়ার্ড অ্যান্টন এন্ড ক্রিস রস যে বইটা আছে, এই দুটো বই আমাদের টেক্সট বুক হিসাবে থাকবে। এখান থেকেই আমি আসলে জিনিসগুলো নিয়ে আসছি। তোমরা জাস্ট যদি তোমাদের এগুলো বইগুলো কালেক্ট রাখা ভালো, যদি পারো কালেক্ট করে নিও। আর লেকচার তো তোমাদের দেওয়াই আছে। আর এখানে ইভলিউশনের কথা যেটা আছে, এখানে মার্কিং সিস্টেমটা কিভাবে হবে সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। যদি তোমাদের ইউনিভার্সিটি মানে আবার ছুটি বৃদ্ধি করে, দ্যাট মিনস এই যে 3 তারিখ পর্যন্ত ছুটি আছে, এটা যদি এক্সটেন্ড হয়, তাহলে কিন্তু তোমাদের যে মানে মিড টার্ম এক্সামিনেশনটা হবে সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট আকারেই বা ভাইভা আকারেই নিতে হবে। কারণ তোমাদের যেটা মিড টার্ম এক্সাম শুরু হওয়ার ডেট কিন্তু 25 অক্টোবর থেকে বলা আছে। তার মানে 25 অক্টোবর যদি ছুটি এক্সটেন্ড করে, তাহলে কিন্তু অটোমেটিক সেটা পড়ে যাচ্ছে কি ইসের ভিতরে, ছুটির ভিতরে পড়ে যাচ্ছে মিড টার্ম এক্সামটা। তো তোমাদের মিড টার্ম এক্সাম যদি ছুটি বৃদ্ধি করে, তাহলে অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে হবে। এবং সেখান থেকে অ্যাসাইনমেন্টের জন্য যে নিয়মটা আছে, অ্যাসাইনমেন্ট 3টা দেওয়া হবে। 3টা অ্যাসাইনমেন্ট প্রত্যেকটাতে করে 10 10 10, 30 মার্কস অ্যাসাইনমেন্ট হবে, 10 মার্কস ভাইবা হবে। এটুকু থাকবে তোমাদের মিড টার্ম পর্যন্ত লেসন। এরপর যদি ছুটি আর বন্ধ না বাড়ায়, তাহলে ফাইনাল যেভাবে রিটেন এক্সাম আছে সেভাবে রিটেন এক্সাম ফাইনাল হবে। আর যদি বৃদ্ধি করে সেক্ষেত্রেও সেভাবে অ্যাসাইনমেন্ট আকারে আমাদের যেতে হবে। তো আপাতত আমরা মিড টার্ম পর্যন্ত ট্রাই করি, মিড টার্ম পর্যন্ত এটুকু করে নিই যে আমাদের অ্যাসাইনমেন্ট আকারেই দিতে হবে। তো সেই হিসাবে আমি প্রত্যেক সেকেন্ড ক্লাস, দ্যাট মিনস আজকের যে ক্লাস এবং পরবর্তী যে ক্লাসটা হবে পরের উইকে, এই দুইটা মিলে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের যাবে। তো অ্যাসাইনমেন্ট আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দিব, ওখানে সবাইকে জমা দিতে হবে। নির্দিষ্ট টাইম দেওয়া হবে সেই মধ্যে। এ বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে এখন করতে পারো। স্যার, অ্যাসাইনমেন্টটা কি আপনার মানে পরীক্ষার ডেট দিবে তারপরে দিতে হবে নাকি আগে দিয়ে দিতে হবে? অ্যাসাইনমেন্টটা পরীক্ষা তো 25 অক্টোবর বলে দেওয়া আছে, বাট আমরা অ্যাসাইনমেন্ট তো যে যেটুকু পড়াবো সেখান থেকেই দেবো। সো এটা ক্লাস পারফরমেন্স এর মতো যাবে। যেমন মনে করো আমি আজকে 2টা লেসন পড়লাম, পরের দিন 2টা লেসন পড়লাম, এই 4টা লেসন মিলিয়ে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম। এবং তার জন্য আমি 1 উইক বা পরবর্তী ক্লাস পর্যন্ত সময় দিব, সে পর্যন্ত বাদে তোমাদের জমা দিতে হবে। এরকম অ্যাসাইনমেন্টটা আসবে। ঠিক আছে। জি স্যার।
আর তোমাদের অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে এখানে যেমন বলে দেওয়া আছে, তো অ্যাটেন্ডেন্সে 10 মার্ক থাকবে। তো যারা প্রেজেন্ট থাকবে তাদের সেভাবে মার্কিং করা হবে, যারা উপস্থিত থাকবে না তাদের জন্য হয়তোবা মার্কিং কম হবে, অবশ্যই কম হবে, এটাই নিয়ম। আর এখানে ফাইনাল এক্সামিনেশনে ওটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, কারণ ফাইনাল এক্সামিনেশন জানি না যে ইউনিভার্সিটি করবে কিনা। আপাতত মিড টার্ম নিয়ে আমরা বললাম। ওকে, এরপরে যা জিনিস আছে আজকে আমি কি পড়াবো সেটা দেখি। এখানে কোর্স শিডিউল দেওয়া আছে আমাদের। আজকে প্রথম দুটা লেসন, লেসন 1 এন্ড লেসন 2। এখানে প্রথমে আমরা দেখবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এবং তারপরে দেখবো এলিমেন্টারি অপারেশন। দুটা জিনিস নিয়ে আজকে আমরা মানে কাজ করব। তো সো আমরা লেসনে চলে যাচ্ছি। ওকে, উইক 1 লেসন 1 আমাদের আছে প্রথমটা। এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো আমরা লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে এখানে আমরা দেখব। তো ইন্ট্রোডাকশন টু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। System of linear equations and their solution constitute one of the major topics that we will study in this course. In this first section, we will introduce some basic terminology and discuss a method for solving such system. আমরা প্রথমে এখানে দেখব লিনিয়ার সিস্টেমটা আসলে কাকে বলে, এবং এই যে লিনিয়ার সিস্টেম আছে বা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন যেটা আছে সেটাকে সলভ করার একটা মেথড সম্পর্কে আমরা পড়বো। সেটাকে বলা হচ্ছে এলিমেন্টারি অপারেশন। সেটা সম্পর্কে আমরা লেসন 2 তে যাচ্ছি। প্রথমে আমরা দেখি লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। Recall that in two dimensions, a line in a rectangular xy coordinate system can be represented by an equation of the form ax plus by is equal to c, where a, b not both are তার মানে a আর b এখানে কনস্ট্যান্ট হিসেবে আসছে, c ও কনস্ট্যান্ট হিসেবে আছে। তো এইভাবে আমাদের একটা ইকুয়েশন যদি হয়, যে এখানে টু ডাইমেনশনাল এর কথা বলা আছে, টু ডাইমেনশনালে আমাদের কয়টা থাকবে, টু ডাইমেনশনালে দুইটা ভেরিয়েবল থাকবে। দেখো এখানে এক্স একটা ভেরিয়েবল আছে, ওয়াই একটা ভেরিয়েবল আছে, দ্যাট মিনস এখানে টু ডাইমেনশনাল। আর এখানে দেখো এক্স ওয়াই জেড এখানে তিনটা ভেরিয়েবল আছে, তাহলে এটাকে আমরা বলবো কি থ্রি ডাইমেনশনাল প্লেন। তো আমাদের এটা জানা হবে কোনটাকে ভেরিয়েবল বলা হয় এবং কোনটাকে কনস্ট্যান্ট বলা হয়। এ সম্পর্কে কিন্তু আমরা যখন প্রথমে ফাংশন সম্পর্কে পড়িয়েছিলাম তোমাদের, আমি বলেছিলাম যে প্রথম দিকের যে নাম সংখ্যাগুলো থাকে, লেটার গুলো থাকে, ওগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি, এবং লাস্টের দিকের যে সংখ্যাগুলো থাকে ওগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। তো সেখানে দেখো এখানে এ বি সি এই তিনটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করছি, এক্স ওয়াই এবং এখানে জেড এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করছি। এটা সম্পর্কে আমরা যেহেতু অলরেডি জেনেছি। These are examples of linear equation. The first being a linear equation in the variables x and y, and the second a linear equation in the variables x, y, and z. এটাই বলা হয়েছে। More generally, we define a linear equation in the n variables x1, x2, dot dot xn, মানে n সংখ্যক যদি ভেরিয়েবল থাকে, এখানে যেমন x, y, z আছে, এখানে যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে, to be one that can be expressed in the form a1 x1 plus a2 x2 plus dot 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 an xn is equal to b, where a1 comma a2 comma a dot dot an and b are constant। যেমন এখানে ছিল a b and c constant, সেভাবে এখানে হচ্ছে a1 b a2 a3 সরি a3 dot dot an এগুলা এবং b এটাগুলো সব কনস্ট্যান্ট। তো এভাবে বেশ কিছু ইকুয়েশন দেওয়া আছে। এখন আমাদের দেখতে হবে একটা লিনিয়ার ইকুয়েশন কেন আমরা এটাকে লিনিয়ার ইকুয়েশন বলতেছি। দেখো এখানে প্রত্যেক যে ভেরিয়েবল আছে, এখানে এক্স ওয়াই জেড তিনটা কি ভেরিয়েবল আছে এবং প্রত্যেকটার কি পাওয়ার সেম আছে। যেমন এক্স এর পাওয়ার যেমন 1 আছে, এক্স পাওয়ার 1, এখানে এক্স বি ওয়াই দেওয়া আছে, এর পাওয়ারও 1 আছে, সি জেড আছে, তার পাওয়ারও কি 1 আছে। প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার এখানে সমান, বা একটা অংশের যে ভেরিয়েবলের পাওয়ার থাকবে তার যোগফল পরবর্তী যেগুলো আছে সেগুলোর যোগফলের সমান থাকবে। যেমন এক্স এর ভেরিয়েবলের পাওয়ার এখানে 1, যদি এখানে থাকতো এ এক্স প্লাস বি এক্স ওয়াই, সেটাকে কিন্তু আমরা লিনিয়ার ইকুয়েশন বলতাম না, কারণ এ এক্স এখানে ভেরিয়েবলের পাওয়ার আছে 1, কিন্তু বি এক্স ওয়াই যদি লিখে দিতাম সেক্ষেত্রে পাওয়ার হয়ে যেত কত, এক্স এর পাওয়ার 1 ছিল, ওয়াই এর পাওয়ার 1, দ্যাট মিনস 1 প্লাস 1, দুটা পাওয়ার যোগ করলে কত 2 হয়ে যেত। যদি এরকম থাকে একটা ইকুয়েশন, যেমন এ এক্স প্লাস বি এক্স ওয়াই প্লাস সি জেড স্কোয়ার, এরকম যদি একটা থাকে, এটাকে আমরা লিনিয়ার বলবো না, এটা আমাদের লিনিয়ার ইকুয়েশন হবে না। লিনিয়ার ইকুয়েশন হতে হলে সবসময় ভেরিয়েবলের পাওয়ার 1 থাকতে হবে। যেমন এক্স এর পাওয়ার এখানে 1, ওয়াই এর পাওয়ার 1 আছে, এখানে জেড এর পাওয়ারও 1 আছে। সো প্রত্যেকটা যে আলাদা আলাদা অংশ
সেটা পাওয়ার সেম যদি থাকে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। এটা ওয়ান ডাইমেনশনাল হতে পারে, টু ডাইমেনশনাল হতে পারে, থ্রি ডাইমেনশনাল হতে পারে, এন ডাইমেনশনাল পর্যন্ত হতে পারে, সেটা আমরা দেখলাম অলরেডি। আর এখানে ইন স্পেশাল কেস where b is equal to 0, equation 1 has the form a1x1 plus a2x2 plus dot 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 an(xn) is equal to 0। যদি সমান সমানের পর এখানে যেমন b আছে, b এর জায়গায় এখানে একটা যেমন সংখ্যা হতে পারতো, 5 হতে পারতো, 10 হতে পারতো, কিন্তু যদি এই যে ইকুয়ালের পরে যদি 0 থাকে, সমান সমানের পরবর্তীতে যদি 0 থাকে, হুইচ ইজ কল্ড এ হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। যদি এরকম একটা লিনিয়ার ইকুয়েশন থাকে যার সমান সমান ইকুয়েশনের সমান সমানের পর শূন্য হয়, শুধুমাত্র শূন্য হয়, সেই ইকুয়েশনটাকে বলবো হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস হওয়ার কন্ডিশন ইকুয়েশনের ইকুয়ালের পর শূন্য হওয়া, এটা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সংজ্ঞা। তো এখানে আমরা আপাতত দুটো জিনিস দেখলাম, লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। আর তোমাদের যেটা বলেছি যে মিড টার্মে অ্যাসাইনমেন্ট 30 এবং 10 মার্কস কিন্তু ভাইবা, তো ভাইবায় কিন্তু এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হবে যে লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, এর উদাহরণ চাইতে পারে, ভেরিয়েবল কাকে বলে, তারপর কনস্ট্যান্ট কাকে বলে, এই সংজ্ঞাগুলো আগে যেমন লাগতো এখনো লাগবে। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা, কোশ্চেন থাকলে বলতে পারো লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে। লিনিয়ারের সংজ্ঞা আরেকবার বলা হবে? আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন, এটা টু ডাইমেনশনাল হতে পারে, থ্রি ডাইমেনশনাল হতে পারে, বা এন ডাইমেনশনালও হতে পারে। কিন্তু একটা ইকুয়েশন তো বুঝুই, একটা ইকুয়েশন থাকতে হলে সমান থাকতে হবে, তার আগে ভেরিয়েবল থাকতে হবে, পরে একটা কনস্ট্যান্ট থাকতে হবে, এটা একটা ইকুয়েশনের ফরম্যাট। ঠিক আছে, যেমন এ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তো এখানে এক পাশে কি থাকে, এক পাশে থাকে আমাদের ভেরিয়েবলের থাকে ভেরিয়েবল, এবং অন্য পাশে কি কনস্ট্যান্ট থাকে ইকুয়েশনের পরে, এটাই আমাদের কি ইকুয়েশন লেখার ফরম্যাট। কিন্তু সেই ইকুয়েশনটা যদি এমন হয় যে এদের যে ভেরিয়েবল গুলো থাকে তাদের পাওয়ারের যোগফল যদি সমান থাকে, যেমন এ এক্স এবং বি ওয়াই, এখানে এক্স এ মানে ভেরিয়েবল হচ্ছে প্রথমটা এক্স, এ এক্স এর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত 1, এবং বি ওয়াই এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে কত 1, দুইটার পাওয়ারই কি সেম আছে, যদি এরকম থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এটা যেমন এ এক্স বি ওয়াই, এখানে পরেরটা সি জেড, প্রত্যেকটার পাওয়ার কিন্তু এক আছে, 1 আছে। যেমন a1x1 প্লাস a2x2 ডট ডট, এখানে প্রত্যেকটা যে ভেরিয়েবল আছে x1 x2 xn, এইগুলো সবগুলোর পাওয়ারই কি 1, যোগফল দেখা যাচ্ছে সেম। তো সেই যে ইকুয়েশনটা সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমাদের মেইন যে লিনিয়ার ইকুয়েশন দেখবো, এখানে সিস্টেম দেখবো। এ জেনারেল লিনিয়ার সিস্টেম অফ এম ইকুয়েশন ইন দ্য n unknowns x1 x2 dot dot y xn can be written as a11 x1 plus a12 x2 plus dot dot a1n xn is equal to b1, a21 x1 plus a22 x2 plus dot dot যেটা আছে a2n xn is equal to b2। এরপরে m সংখ্যক ইকুয়েশন নিব, বলাই আছে m সংখ্যক ইকুয়েশন, তার মানে ডট ডট যাবে, তারপর a m1 x1 তারপর প্লাস a m2 x2 প্লাস ডট 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 a mn xn is equal to bm। এখানে বলা হচ্ছে m সংখ্যক ইকুয়েশন এবং n সংখ্যক ভেরিয়েবল বা আননোন যেটাকে বলা হচ্ছে। তো এরকম যদি একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটাকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে n সংখ্যক ভেরিয়েবল না হয় তিনটাও হতে পারে, যেমন x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 4, তারপর 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5 5। আচ্ছা যাই হোক, এখানে আমি দেখাচ্ছি একটা ইকুয়েশন, যেমন এটা দেখো x প্লাস y ইজ ইকুয়াল টু 4, 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। এখানে কি দুইটা ইকুয়েশন নিয়ে একটা লিনিয়ার সিস্টেম গঠিত হয়েছে, তাই না? তো লিনিয়ার সিস্টেম বলতে এটা কি বোঝাচ্ছে যে কয়েকটা লিনিয়ার ইকুয়েশন মিলে যদি একটা সিস্টেম গঠিত হয় সেটাকে বলা হচ্ছে লিনিয়ার সিস্টেম। এখানে দুটা ইকুয়েশন হতে পারে, তিনটা হতে পারে, বা n সংখ্যক হতে পারে, যতটুকু দরকার ততটুকু আমরা নিব। আর যতগুলো আননোন থাকবে ততগুলো তার সলিউশন হবে, এটুকু মনে রাখতে হবে। যেমন আননোন এখানে x1 x2 ডট ডট xn, তার মানে n সংখ্যক আননোন আছে, তাহলে আমরা এর সলিউশন পাবো কত, n সংখ্যক সলিউশন পাবো, মানে প্রত্যেকটা x1 এর সলিউশন পাবো, x2 এর সলিউশন পাবো, x3 x4 এভাবে xn পর্যন্ত সলিউশন পাবো। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশনের মেইন কাজ। দেখো, আমরা একটা সিস্টেম যখন ক্রিয়েট করি আমাদের মেইন উদ্দেশ্য থাকে কি, যেমন তোমরা আগে অপনয়ন পদ্ধতি বা ওই যে পদ্ধতিগুলো দেখে আসছো, 9 10 বা 8 তোমরা এগুলো কিন্তু করেছো, যেমন অপনয়ন পদ্ধতি বা আরেকটা কিছু
প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা কি সলিউশন করতে, যেমন x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5 আরেকটা ইকুয়েশন দেওয়া থাকতো, এগুলো সলভ করো। এই পদ্ধতি, দুটো পদ্ধতি কিন্তু তোমরা অলরেডি শিখে এসেছো, অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি। এখান থেকে কিন্তু দেখা যেত খুব বড় ইকুয়েশন থাকলে সেটা সলভ করতে অনেক মানে কষ্ট হতো, বা দুইটা ইকুয়েশন থাকলে বা তিনটা ইকুয়েশন থাকলে কিন্তু আমাদের অনেক বড় একটা ক্যালকুলেশন চলে আসতো। এই যে সমস্যাটা দূর করার জন্য বা দুটা তিনটার জন্য হয়তো বা ওটা করাও গেল, কিন্তু যদি 5টা থাকে 7টা থাকে তাহলে কিন্তু তোমাদের সেই ফরম্যাটে ইকুয়েশন সলভ করা যায় না। সেই জন্য যে ফর্মটা নিয়ে আসতে হয়, সেই ফর্মটা নিয়ে কিন্তু আমরা সলিউশন করব। তো এখানে হ্যাঁ স্যার একজন মেবি করতে চাচ্ছে, জয়েন হতে চাচ্ছে, ও আচ্ছা আচ্ছা। পারমিশন লাগবে। ওকে, তো আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে যেটা বলতেছিলাম, যদি আমাদের একটা দুটা একটার বেশি একের অধিক যদি লিনিয়ার ইকুয়েশন একসাথে হয়ে একটা সিস্টেমের মতো তৈরি করে, সেটাকে আমরা বলবো লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো, ক্লাস 8 বা 7 বা 8 এর দিকে তোমরা কিন্তু এটা সম্পর্কে ধারণা পেয়েছো, কিন্তু তখন তোমরা এটা বলো না যে এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কিন্তু আসলে ছিল ওটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কিন্তু ওখানে দেখা যেত দুইটা বা তিনটা ভেরিয়েবল থাকতো, ইকুয়েশন সর্বোচ্চ তিনটা থাকতো, তো সেগুলোই আমরা সলভ করতাম। সেটাও এক ধরনের লিনিয়ার সিস্টেম ছিল, কিন্তু আমরা এখন যে লিনিয়ার সিস্টেম নিয়ে পড়বো, এখানে অনেক বড় যদি লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম থাকে সেটাও আমরা সলভ করতে পারবো অতি সহজে। সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এখানে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেম সলভ করার যে মেথড গুলো পড়বো আমরা, সেগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে বড় বড় ইকুয়েশনকে একসাথে করে এটার অ্যান্সারটাকে খুব সহজে বের করে নিয়ে আসা। আর একটা কথা এখানে বললাম যে যে কয়টা ভেরিয়েবল থাকবে আমাদের সেই কয়টা সলিউশন বের করার টার্গেট থাকবে। যেমন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে, দেখো এখানে প্রত্যেকটা কি আছে, x1 x2 ডট ডট xn, প্রত্যেকটার সাথেই কিন্তু x1 x2 xn এভাবে আছে। যদি এরকম কোনো একটা হয় যেমন a12 শুধু থাকতো, x2 না থাকতো, তাহলে কিন্তু ধরে নিতাম আমরা ওইটাকে কি দিই 0 × x2 বা এরকম কিছু থাকে। অনেক সময় দেখা যায় যে x1 এর মান দেওয়া আছে, x2 এর মান নাই, তারপরে আবার x3 এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে x2 এর মানটা আমরা 0 ধরে নিয়ে আমরা কাজ করবো ম্যাথের ক্ষেত্রে, সেটা আমরা দেখবো সামনে। যাই হোক, এখানে আমরা দেখি ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার ইকুয়েশন, মানে লিনিয়ার সিস্টেম। Consistent and inconsistent solution. A linear system is consistent if it has at least one solution and inconsistent if it has no solution. যদি এরকম একটা লিনিয়ার সিস্টেম থাকে, যা কনসিস্টেন্ট তখনই বলা হবে যদি একটা সিস্টেমের at least one সলিউশন থাকে। আমাদের সিস্টেমের মেন উদ্দেশ্যই হচ্ছে সলিউশন বের করা। তো কোন সিস্টেমে যদি at least one সলিউশন থাকে সেটাকে আমরা বলবো কনসিস্টেন্ট। আর যদি এরকম ইকুয়েশন থাকে, যদি কোনো নো সলিউশন থাকে, কোনো সলিউশনই বের করা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটাকে বলবো ইনকনসিস্টেন্ট সলিউশন। দেখো এখানে যেহেতু কনসিস্টেন্টের আমরা অনেক উদাহরণ পাবো, কারণ আমরা যে ম্যাথ গুলো করবো সেগুলো অবশ্যই আমরা সলিউশন পাবো, সো সেটা নিয়ে আমরা দেখছি না, আমরা দেখতেছি ইনকনসিস্টেন্ট একটা উদাহরণ দিতে পারি কিনা। এখানে একটা বলা আছে এ লিনিয়ার সিস্টেম উইথ নো সলিউশন, দেখি একটা ইকুয়েশন নো সলিউশন আছে সেরকম একটা উদাহরণ। সলভ দ্য লিনিয়ার সিস্টেম x plus y is equal to 4 and 3x plus 3y is equal to 6। এটাকে দেখো আমরা সলিউশন করবো। তোমরা স্বাভাবিক নিয়মে খেয়াল করো, যদি উপরের ইকুয়েশনটাকে 3 দ্বারা গুণ করতে, 3 দ্বারা গুণ করে বিয়োগ করতে, তাহলেই তো আমাদের কি কাটাকাটি যেত, তাই না? আমরা যেমন আগের পদ্ধতি দেখেছি অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি এরকমই ছিল, যে এখান থেকে যোগ বিয়োগ করে সলিউশন করতাম। সেক্ষেত্রে দেখো এখানে লিখছে উই ক্যান এলিমিনেট এক্স from the second equation by adding -3 times the first equation to the second equation. This yields the simplified system. তো এখানে দেখো এটা x প্লাস ওয়াই আছে ইজ ইকুয়াল টু 4, এখানে যদি -3 দ্বারা গুণ করো তাহলে কি আসে -3x -3y ইজ ইকুয়াল টু -12। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসে, এখানে 3x আর 3y প্রত্যেকটা কিন্তু কাটা চলে যাচ্ছে, তাই না? এখানে যা দিয়ে গুণ করো, এই প্রথম ইকুয়েশনটাকে যদি -3 দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যায়, এই x ও কাটা চলে যায়, y ও কাটাকাটি চলে যায়। তাহলে কি হচ্ছে, যদি x y না থাকে তুমি কার সলিউশন বের করবা, সেটাই লাগছে, দ্যাট মিন্স 0 ইজ ইকুয়াল টু -6 পাচ্ছি। সো এটার কোনো সিস্টেমটার কোনো ইকুয়েশন মানে সলিউশন নেই। The second equation is contradictory, so the given system has no solution.
এখানে যদি কারো কোনো সলিউশন সমস্যা থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো, কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট সম্পর্কে যদি কারো জানার কিছু থাকে। আচ্ছা, যাই হোক, এটাতে আর শতবার সমস্যা নাই। এ লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন, একটা লিনিয়ার সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন, তার মানে কি একটা লিনিয়ার ইকুয়েশনের অনেক মানে ইনফিনিটি সলিউশন হতে পারে। জেনারেলি আমরা এক্স ওয়াই জেড, এখানে তিনটা ভেরিয়েবল আছে, আমাদের সলিউশন হওয়ার কয়টা, তিনটা হওয়ার কথা অবশ্যই, তাই না? যদি তিনটার অধিক হয়ে যায় বা ইনফিনিট হয়ে যায় তাহলে তো সেটাকে বলবো ইনফিনিট মেনি সলিউশন। দেখো, দ্য সিস্টেম এখানে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু 5, 2x minus 2y plus 4z is equal to 10, 3x minus 3y plus 6z is equal to 15. This system can be solved by inspection since the second and third equations are multiples of the first. তার মানে এখানে যে সেকেন্ড ইকুয়েশন আছে লিনিয়ার সিস্টেমের আর থার্ড যে ইকুয়েশনটা আছে, এই দুটোটাই হচ্ছে কি ফার্স্ট যে ইকুয়েশন এর হচ্ছে মাল্টিপল অফ দ্য ফার্স্ট। তার মানে দেখো সেকেন্ড ইকুয়েশন, তাহলে প্রথম ইকুয়েশনটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কি পাই, 2x minus 2y plus 4z equal to 10। তার মানে এই যে প্রথম ইকুয়েশনটা, এটা সাথে যদি 2 গুণ করো তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সেকেন্ড ইকুয়েশন হয়ে যাচ্ছে। আর যদি এখানে 3 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 3x minus 3y plus 6z is equal to 15। তার মানে হচ্ছে থার্ড ইকুয়েশন। তার মানে পুরো যে সিস্টেমটাই আছে সেটা একটা ইকুয়েশনের উপরে বেস করে তৈরি হয়েছে। Geometrically, this means that the three planes coincide and that those values. Okay, এক মিনিট ওয়েট করো। Okay? এখানে আমি যেটা বললাম এতক্ষণ সেটা ছিল কি, যদি একটা ইকুয়েশন থেকেই তিনটা ইকুয়েশন আমাদের সিস্টেমে চলে আসে তাহলে সেই যে সিস্টেমটা বলবো সেটা বলছে এখানে যে জিওমেট্রিক্যালি দিস মিনস দ্যাট দ্য থ্রি প্লেনস কোইন্সিডাইড এন্ড দ্যাট দোজ ভ্যালুস এক্স ওয়াই এন্ড জেড স্যাটিসফাইড দ্য ইকুয়েশন। তো আমাদের যদি এরকম একটা ইকুয়েশন থেকে তিনটা ইকুয়েশন হয় সিস্টেমে, তাহলে কি আমরা প্রত্যেকটা ইকুয়েশন একটা প্লেন, যেহেতু প্রত্যেকটা প্লেনের ইকুয়েশন, কারণ এক্স ওয়াই জেড একটা থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন, একটা থ্রি ডাইমেনশনাল ইকুয়েশনকে বলবো আমরা প্লেন। টু ডাইমেনশনাল যদি ইকুয়েশন হয় যেমন এক্স ওয়াই হয়, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা স্ট্রেট লাইন। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা আছে। টু ডাইমেনশনালে যদি ই হয় সেটাকে আমরা বলবো সার্কেল, আর থ্রি ডাইমেনশনাল হলে সেটাকে বলবো স্পেয়ার। এভাবে করে আমাদের ইকুয়েশনের মানে বিভাগ আছে, যেহেতু এক্স ওয়াই জেড আছে তিনটা, এবং এটা যদি এরকম হয় এক্স এর পাওয়ার ওয়াই পাওয়ার 1 থাকে সেটাকে আমরা বলবো কি সরল রেখার ইকুয়েশন। এবং থ্রি ডাইমেনশনাল জন্য এটার নাম হচ্ছে প্লেন, সেটাই বলছে দ্যাট দ্য থ্রি প্লেনস কোইন্সিডাইড এন্ড দ্যাট দোজ ভ্যালুস এক্স ওয়াই জেড দ্যাট স্যাটিসফাই দ্য ইকুয়েশন। তো এখানে তাহলে একটা ইকুয়েশন যদি পাই, does it suffices to find the solution of 9? We can do this by first solving this equation for in terms of y and z, then assigning the arbitrary values r and s parameters to these two variables, then expressing the solution in the three planes equation. তার মানে প্রথমে আমরা এখান থেকে x এর ইকুয়েশনটা বের করে নিতে পারি। দেখো x ইকুয়াল টু, আমরা এই ইকুয়েশনটা থেকে পাচ্ছি কি x ইকুয়াল টু y মাইনাস 2z প্লাস 5, এভাবেই তো পাচ্ছি। তো এখানে y আর z কে আমরা ধরে নিলাম r এবং s, আরবিটারি ভ্যালু ধরে নিলাম, বা y এর মান ধরে নিলাম r, তাহলে কি আসছে 5 প্লাস r মাইনাস 2s, যেখানে y এর মান হচ্ছে r এবং z এর মান হচ্ছে s। তো এইভাবে যদি বসাই তাহলে আর এর মান আমরা যে কোনো কিছু বসিয়ে দিতে পারি, এস এর মান এইভাবে বসিয়ে দিয়ে আমরা ইন এক্স ওয়াই জেড এর যে মানগুলো আছে এটা আমরা ইনফাইনাইট পর্যন্ত চলে যেতে পারি। তার মানে আর এর মান 1 থেকে অনেক অসংখ্য পর্যন্ত নিতে পারি, এস এর মান অসংখ্য পর্যন্ত নিতে পারি। সো যে ইকুয়েশন সলভটা পাবো সেটা যা ইচ্ছা তাই হতে পারে, মানে অনেক বড়, মানে অনেকগুলো সলিউশন বের করা যায়। সেজন্য এটাকে বলা হচ্ছে ইনফিনিট মেনি সলিউশন। ওকে, ইনফিনিট মেনি সলিউশন কথা বলা হয়েছে। আচ্ছা, এই প্রথম লেসনটা ছিল। এখানে আমি আরেকবার
প্রথম থেকে রিক্যাপ করে আসতেছি, তারপর তোমাদের যদি সমস্যা থেকে থাকে তারপর তোমরা আবার জিজ্ঞেস করো। আমি প্রথম থেকে আরেকবার বলে আসি। আমাদের যে সাবজেক্টের যে কথাটা বলেছিলাম যে আমাদের তিনটা সাবজেক্ট নিয়ে এই সাবজেক্টটা। তো প্রথম যেটা সাবজেক্টের অংশ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো আমরা লিনিয়ার অ্যালজেব্রার জন্য প্রথম শিখবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে পড়বো। লিনিয়ার ইকুয়েশন কাকে বলে এটা আমাদের প্রথম জানতে হবে। লিনিয়ার ইকুয়েশন কে বলা হচ্ছে আমাদের ইকুয়েশন লেখা জানা আছে, ইকুয়েশনে কি থাকে, এক পাশে ভেরিয়েবল থাকে, অন্য পাশে থাকে কনস্ট্যান্ট। তো এক পাশে আমরা এভাবে লিখলাম এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এরকম যদি একটা ইকুয়েশন থাকে এবং সেক্ষেত্রে যে ভেরিয়েবল আছে যেমন এক্স ওয়াই, এই ভেরিয়েবলের পাওয়ারের যোগফল যদি সমান হয় প্রত্যেকটার, এরকম এক্স এর পাওয়ার আছে সর্বোচ্চ এখানে ওয়ান, ওয়াই এর পাওয়ার আছে ওয়ান, এরকম যদি হয় সর্বোচ্চ পাওয়ার সেম থাকে, তাহলে সেই যে ইকুয়েশনটাকে বলবো সেটাকে বলবো আমরা লিনিয়ার ইকুয়েশন। এখন লিনিয়ার ইকুয়েশন 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, যত ডাইমেনশন হবে কতগুলো ভেরিয়েবল অ্যাড হবে। যেমন 2 ডাইমেনশনাল জন্য এক্স ওয়াই দুটো আসছে, 3 ডাইমেনশনালে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আসছে, n ডাইমেনশনালের জন্য এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন ভেরিয়েবল আসছে। আর একটা ইকুয়েশনকে, এক লিনিয়ার ইকুয়েশনকে হোমোজিনিয়াস কখন বলা হবে, যদি ইকুয়েশনের ইকুয়ালের পরে যে কনস্ট্যান্টটা থাকে সেটার মান যদি শূন্য হয়, যেটাকে আমরা বলবো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এরপরে দেখেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে এরকমই বোঝায় যে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন লিখলাম, এরকম যদি অনেকগুলো ইকুয়েশন একসাথে নিয়ে একটা সিস্টেম গঠিত হয় লিনিয়ার ইকুয়েশন নিয়ে, সেই সিস্টেমটাকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। একের অধিক লিনিয়ার ইকুয়েশন একসাথে মিলে যদি একটা সিস্টেম গঠিত করে সেই সিস্টেমটাকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে একটা জেনারেল ফর্ম দেখা হয়েছে, এখানে এম সংখ্যক ইকুয়েশন আছে, এম সংখ্যক আননোন বা ভেরিয়েবল আছে। সো এরকম নিয়ে এটা একটা আমরা সিস্টেম গঠিত করতে পারি। এখানে খেয়াল রাখতে হবে আমাদের সিস্টেমে যে কয়টা আননোন ভেরিয়েবল আছে, আননোন আছে, সে কয়টা আমাদের সলিউশন হবে। যেমন এখানে n সংখ্যক আননোন আছে, আমাদের এখানে সলিউশন পাবো n সংখ্যক। এরপরে আমরা ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার সিস্টেম দেখেছি। এখানে কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট সলিউশনের কথা বলা হয়েছে। এ সিস্টেম লিনিয়ার সিস্টেম ইজ কনসিস্টেন্ট ইফ ইট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সলিউশন। একটা সিস্টেমে যদি অ্যাট লিস্ট ওয়ান সলিউশন থেকে যায় তাহলে সেটাকে বলবো আমরা কনসিস্টেন্ট সলিউশন। আর যদি একটা সিস্টেমে কোনো সলিউশনই না থাকে সেটাকে বলবো আমরা ইনকনসিস্টেন্ট সলিউশন। তো আমরা উদাহরণ দেখিয়েছি যে ইনকনসিস্টেন্ট এর উদাহরণ তো আমরা অনেক দিতে পারি, কিন্তু ইনকনসিস্টেন্ট এর উদাহরণ আমরা এখানে একটা দেখিয়েছি যে solve the linear system x plus y is equal to 4, 3x plus 3y is equal to 6। এখানে দেখো করলে কি আসছে, কাটাকাটি করে দেখা গেছে যে মানে যোগ বিয়োগ করলে 0 ইকুয়াল টু -6 আসছে। কাটাকাটি করার পর এরকম তো ইকুয়েশন হতে পারে না, কারণ এখানে এক্স ওয়াই কিছুই নাই, ছিল 2 ডাইমেনশনাল ইকুয়েশন, কিন্তু আমরা এখানে পেয়েছি 0 ইকুয়াল টু -6। এখানে কোনো এক্স ও নাই ওয়াই ও নাই, তার মানে আমরা সলিউশন করতে পারতেছি না। এরকম যদি ইকুয়েশন থাকে, সিস্টেম থাকে যেগুলো সলভ করা যায় না, বা যেগুলো থেকে এক্স ওয়াই বা জেড যে কয়টা থাকবে মান যদি একটারও বের করা না যায়, সেই সিস্টেমটাকে বলা হবে যে সিস্টেম উইথ নো সলিউশন, দ্যাট মিন্স ইনকনসিস্টেন্ট সলিউশন। আর এখানে কনসিস্টেন্ট এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান সলিউশন, সেটা তো দেখেছি হতে পারে বিভিন্ন কারণে, ইনফাইনাইট মেনি, দ্যাট মিন্স অসংখ্য সলিউশন হতে পারে, সেরকম সিস্টেম একটা উদাহরণ ওখানে আমরা দিয়েছি, যেমন এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 5। তো একটা সিস্টেম যদি 3-4টা বা 4টা ইকুয়েশন থাকে, অন্যান্য ইকুয়েশন যদি এই সিস্টেমের একটা ইকুয়েশনের মাল্টিপল হয়, দ্যাট মিন্স 2 দ্বারা গুণ হতে পারে, 3 দ্বারা গুণ হতে পারে, 4 দ্বারা গুণ হলে যদি ওই ইকুয়েশনটা পাওয়া যায়, তাহলে সেই সিস্টেমের যে সলিউশনটা হবে সেই সলিউশনটা হবে ইনফাইনাইট মেনি সলিউশন। কারণ অসংখ্য সলিউশন, কারণ একটা সিস্টেম আছে এখানে, এই যে পরবর্তী যে মানে ইকুয়েশন গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, মাল্টিপল 2 3 আছে, মানে 4 5 দিয়েও তো করতে পারি, একই জিনিস আসবে। এভাবে ইনফাইনাইট মেনি সলিউশন পাওয়া সম্ভব যদি একটা সিস্টেম একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা লিখতে পারি। তো সেটাও আমরা দেখিয়েছি কিভাবে আসে ইনফাইনাইট মেনি সলিউশন। আচ্ছা, এটা তোমাদের প্রথম লেসন ছিল। এ সম্পর্কে আজ এই প্রথম লেসন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারো। ওকে, আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড যে লেসনটা আছে উইথ ওয়ান লেসন 2 এলিমেন্টারি অপারেশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে কিন্তু এতক্ষণ যেটা করলাম, ইকুয়েশন গুলো কিভাবে হবে, সিস্টেমটা কিভাবে গঠিত হবে,
সেটা সম্পর্কে আমরা পড়েছি। এবার যেটা পড়বো সেটা কিন্তু ম্যাথে চলে যাচ্ছি, এবং এই ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বড় বড় ম্যাথ হয়। যদি বুঝতে পারো খুবই ইজি, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু খুবই টাফ হয়ে যাবে। এবং তোমাদের বলতেছি যে এই যে এলিমেন্টারি অপারেশন এর বিভিন্ন প্রকার নিয়ে প্রথম দুইটা অ্যাসাইনমেন্ট আসবে। আজকে লেসন 2 করতেছি, লেসন 3, 4, 5, 6 বা 5 পর্যন্ত যেটা আছে প্রত্যেকটাই কিন্তু এলিমেন্টারি অপারেশনের বিভিন্ন ধাপ নিয়ে, এবং এখান থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট আসবে তোমাদের, বা দিব আমি অ্যাসাইনমেন্ট করতে তোমাদের। তো এলিমেন্টারি অপারেশন সম্পর্কে জানতে হলে আগে আমাদের আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে পড়তে হবে। দেখো এতক্ষণ আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করছি, এবার যেটা পড়বো সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এটা আমাদের কাকে বলা হয়? So as the number of equations and unknowns in a linear system increases, so does the complexity of the algebra involved in finding solution. যতগুলো আমাদের যখন লিনিয়ার সিস্টেমে ইনক্রিজ করবে, মানে ইকুয়েশনের সংখ্যা বা আননোনের সংখ্যা ইনক্রিজ করবে, তো অ্যালজেব্রিক্যালি যে সলিউশন আছে সেটা করতে কিন্তু আমাদের কঠিন হবে। যেটা বললাম যে দুইটা ইকুয়েশন থাকলে কিন্তু সহজে সলভ করা যাচ্ছে, কিন্তু তিনটা থাকলে তারপরও যাচ্ছে, এরপরে কিন্তু আর আমরা পারতেছি না। যে সেটাই বলছে, যদি যত বাড়বে তত complexity, that means complex হয়ে যাবে। The required computations can be made more manageable by simplifying notation and standard এখানে আমাদের বলছে যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিং এ যেটা আমরা করব, কম্পিটিশনটা আমরা করব সিম্পলিফিকেশন করে, যেটা বলছে। ফর এক্সাম্পল, বাই মেন্টালি কিপিং ট্র্যাক অফ দ্য লোকেশন অফ দ্য ক্লাসেস। জাস্ট এখানে আমি এটা বাংলায় বলতেছি, দেখো এখানে ওগুলা লিখছে, ওগুলো আমার জানার দরকার নেই। আমার এখানে একটা লিনিয়ার সিস্টেম আছে, এখানে একটা লিনিয়ার সিস্টেম, এখানে এম সংখ্যক ইকুয়েশন আছে এবং এন সংখ্যক ভেরিয়েবল আছে, তো অনেক বড় একটা ইকুয়েশন আছে। এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখবো সেইটাই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে অগমেন্টেড একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এবং এখানে লিখবো কিভাবে সেটা সম্পর্কে আমি বলতেছি। যেমন এখানে একটা সিস্টেম আছে, তো এই সিস্টেমের রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, রেক্টাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস হচ্ছে ম্যাট্রিক্স। তো এখানে দেখো আমাদের যে ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট গুলো আছে শুধু সেগুলো নিব, এবং এখানে প্লাস গুলো আমরা অমিট করব, প্লাসও দিব না। যেমন এখানে যদি প্লাস না থেকে মাইনাস থাকতো, তাহলে এই মাইনাসটা চলে যাবে এই যে পরবর্তী যে ভেরিয়েবল আছে তার আগে চলে যাবে। যেমন মনে করো এখানে A11 প্রথম পজিশনে কি আছে, এটা A11 পজিশনে আছে, ম্যাট্রিক্সের প্রথম রো প্রথম কলাম পজিশনে আছে x1 এর সাথে A11, সেটা আমি নিয়ে আসছি প্রথম রোতে, প্রথম এলিমেন্ট আমি এটা নিয়ে আসছি এটা। তারপরে A12 আছে কি প্রথম রোতে সেকেন্ড কলমে আছে, তো সেটা A12 বসিয়ে দিলাম। তারপরে এগুলো ডট ডট দিয়ে A1n আছে xn পজিশনে, সেটা লিখলাম। এবং ইকুয়াল দিব না, ইকুয়ালের পরে যে কনস্ট্যান্ট থাকবে সেটাও পাশে লিখে যাব। যেমন প্রথমটায় যেটা আছে B1 আছে, সেই B1টা এখানে লিখে দিলাম। খেয়াল রাখতে হবে এখানে কোনো ভেরিয়েবল আসবে না, শুধু কনস্ট্যান্ট গুলো আসবে যার যার পজিশন অনুসারে। এবং এখানে যদি প্লাস থাকে তাহলে কোনো প্লাস দিতে হবে না, যদি মাইনাস থাকে সেই মাইনাসটা যে ভেরিয়েবলের আগে মাইনাসটা আছে তার কনস্ট্যান্টের সাথে দিয়ে দিতে হবে। সেভাবে করেই যেটা সিস্টেমটা তৈরি হবে, যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। দেখো এখানে নিচেরটা আমি এখানে, এটা তো জেনারেল ফর্ম দেওয়া আছে, এইটা থেকে খুব ভালো মতো তোমরা বুঝে যাবে। এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তিনটা ভেরি আননোন আছে এবং তিনটা ইকুয়েশনও আছে। প্রথম ইকুয়েশনে দেখো x1 প্লাস x2 প্লাস 2x3 ইজ ইকুয়াল টু 9, তারপর 2x1 প্লাস 4x2 মাইনাস 3x3 ইজ ইকুয়াল টু 1, 3x1 প্লাস 3x2 মাইনাস 5x3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে কিভাবে নিব সেটাই হচ্ছে আমাদের কাজ। দেখো প্রথমে পজিশনে আছে x1, তো x1 এর সাথে আমাদের কনস্ট্যান্ট হিসেবে 1 আছে, তো এই দেখো এখানে 1 লিখেছি। তারপরে x2 এর সাথেও কনস্ট্যান্ট আছে 1, সেটাও আমরা এখানে লিখেছি এই 1। তারপরে আছে 2x3, দ্যাট মিন্স 2, সেই 2টা এখানে বসিয়ে দিয়েছি, ইজ ইকুয়াল টু 9, তাহলে প্লাস 9 আছে, 9 বসিয়ে দিয়েছি। এরপরে আছে পরেরটা, সেকেন্ড রোতে চলে যাব, 2x1, দ্যাট মিন্স x1 এর সাথে আছে 2, 2 বসিয়ে দিলাম। 4x2, এখানে আছে x2 এর সাথে 4, 4 বসিয়ে দিলাম। এখানে দেখো মাইনাস 3x3, যদি বলছি যদি প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে যে ভেরিয়েবলের আগে মাইনাস আছে সেই ভেরিয়েবলের কনস্ট্যান্টটা নেওয়ার সময় মাইনাসটা দিয়ে দেবো তার সাথে, তার মানে আমরা এখানে -3 হিসাবে নিয়ে নেবো, এই যে -3 নিয়ে নিয়েছি। ইকুয়াল টু 1, দ্যাট মিন্স 1 লিখেছি। এরপরে আছে 3x1
মানে দ্যাট মিনস 3, তারপর প্লাস 6x2 দ্যাট মিনস 6 মাইনাস 5 আসবে, এরপর 0 আসবে। এইটাই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারো। তো যাই হোক, আমরা প্রসিডিউর অফ এলিমেন্টারি অপারেশনে চলে যাচ্ছি। এখন আমরা যেটা দেখলাম, আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনও দেখলাম এবং তার অগমেন্টেড যে ম্যাট্রিক্সটা আছে সেই ফরম্যাটটাও আমরা দেখে ফেলেছি। ওকে, আমরা এবার প্রসিডিউর অফ এলিমেন্টারি রো অপারেশন এটা দেখবো। The basic method for solving a linear system is to perform algebraic operation on the system that do not alter the solution set, and that procedure a succession of increasingly simpler system until a point is reached where it can be ascertained whether the system is consistent. If so, what is their solution? Typically the algebraic operations are, এখানে জাস্ট বলছে যে একটা algebraic operation, সেই অপারেশনটা যে মানে প্রসিডিউর গুলো আছে সেগুলো এখানে নিচে বলা হয়েছে। Multiply an equation through by a non-zero constant. তো এখানে আমি যাই হোক, দিস প্রসেস আর কল্ড এখানে আছে দেখো, এখানে লাস্টে এখানে বলে দেওয়া আছে মাল্টিপ্লাই এ রো থ্রো বাই এ নন জিরো কনস্ট্যান্ট ইন্টারচেঞ্জ টু রো অ্যাড এ কনস্ট্যান্ট টাইমস ওয়ান রো টু অ্যানাদার, দিস আর দা রো অপারেশন। আসলে রো অপারেশনটা ম্যাথমেটিক্যালি আমাদের লিনিয়ার অ্যালজেব্রা যেগুলো করবো, এখানে আসলে সিস্টেমটা আমাদের পড়তে হবে, ম্যাথের মাধ্যমেই শিখতে হবে। সো আমরা এখানে এই যে তিনটা প্রসিডিউর লিখছে, এটাই আমরা দেখবো। আমরা দেখবো কিভাবে, আমরা দেখবো যে আমাদের একটা ম্যাথের মাধ্যমে দেখবো, দেখছি আমরা ম্যাথটা কিভাবে আছে আমাদের। তো দেখো এখানে দেওয়া আছে প্রবলেম অফ এলিমেন্টারি রো অপারেশন, সলভ দ্য লিনিয়ার সিস্টেম বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এখানে একটা সিস্টেম দেওয়া আছে, এখানে আননোনের সংখ্যা হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড, এবং ইকুয়েশনের সংখ্যা হচ্ছে তিনটা। তো মানে এখানে আমরা কিভাবে প্রথমে আমাদের যে কাজটা, প্রথমের কাজটা আমাদের হচ্ছে এখানে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের ফর্মে নিয়ে আসা। দেখো এখানে যেটা আছে এটাকে আমি অগমেন্টেড ফরম্যাটে এখানে নিয়ে আসলাম। আমরা এবার এখান থেকে এইখানে চলে আসলাম। এবার আর নিচের এগুলো খেয়াল করবো না, এবার আমরা এই পাশ থেকে ডান সাইডের যে গুলো আছে এগুলো খেয়াল করবো, কিভাবে কাজ করেছি সেটা আমরা দেখবো ডান সাইডের থেকে। তো দেখো এখানে 1 1 2 9 2 4 -3 1 3 6 -5 0, এখানে যেগুলো আছে সবগুলো আমরা লিখলাম। তো প্রথম যে আমাদের কাজটা এখন আছে, তো আমাদের প্রথম যে কাজ এখানে দেখতে হবে, এই যে আমাদের এলিমেন্টারি রো অপারেশন, আমরা যে কাজটা করব এটা রো নিয়ে কাজ করব। তো আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম, এটা হচ্ছে ফোর্থ কলাম। দ্যাট মিনস এটা একটা 3x4 ম্যাট্রিক্স। একটা এখানে তিনটা রো আছে, চারটা কলাম আছে। যাই হোক, এবার আমরা যাই। তো এখান থেকে আমরা কিভাবে সলিউশন করব, এখানে আমাদের এলিমেন্টারি রো অপারেশনের যে মেইন কাজটা হচ্ছে লিডিং ওয়ান বের করা। এখন আমার প্রথম রোটা কাজ করব, প্রথম রোটা নিয়ে আমরা কাজ করব। এখন প্রথম রো এর প্রথম এলিমেন্টটা আমাদের ওয়ান বানাতে হবে। লিডিং ওয়ান মানে হচ্ছে ওয়ান বানানো, প্রথম রো এর প্রথম এলিমেন্টটা ওয়ান বানাতে হবে। এখানে অটোমেটিক ওয়ান দেওয়া আছে, কোনো ইকুয়েশনে যদি ওয়ান না থাকে সেটাকে ওয়ান বানানোর যে প্রসিডিউর সেটা হচ্ছে, সেটা যত আছে তত দিয়ে যদি সেই রোটাকে ভাগ করা হয় তাহলেই তো আমরা ওয়ান বানাবো। তার মানে প্রথম যে রোটা থাকবে সেটাকে আমাদের প্রথম এলিমেন্টটা বানাতে হবে, সেটা ওয়ান বানাতে হবে। যেহেতু এটা অটোমেটিক ওয়ান আছে সেটা নিয়ে আমাদের আর কাজ নেই। তো প্রথম রো এর প্রথম এলিমেন্টটা ওয়ান আছে। এরপরে প্রথম রো এর প্রথম এলিমেন্ট ওয়ান, এবং এর নিচের যে এলিমেন্ট গুলো আছে এই দুটাকে আমাদের জিরো বানাতে হবে। এই যে প্রথম রো আছে তার প্রথম রো এর নিচের যে এলিমেন্ট গুলো আছে এই দুটাকে জিরো বানাতে হবে। মানে প্রথম রো এর সেকেন্ড নিচে আছে 2 সেকেন্ড রোতে, এবং থার্ড রোতে আছে 3, এই দুটাকে আমাদের জিরো বানাতে হবে। এবং এই দুটাকে জিরো বানাতে হলে কম্পেয়ার করতে হবে এই প্রথম রো এর সাথে। যে রোটা যেখানে লিডিং ওয়ান আছে আর নিচের যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো আমাদের জিরো বানাতে হবে, এবং সেই লিডিং ওয়ান সেই জিরো বানানোর জন্য যে যোগ বিয়োগ করতে হবে সেই যোগ বিয়োগটা করতে হবে যেখানে লিডিং ওয়ান আছে সেই রো এর সাথে।
খেয়াল করে দেখবা যখন লিডিং ওয়ান বানাতে হয়, লিডিং ওয়ান বানাতে হলে ভাগ করতে হবে, গুণ করতে হবে। আর যদি লিডিং ওয়ান এর নিচে জিরো বানাতে হয় সেক্ষেত্রে আমাদের সেটাকে যোগ বা বিয়োগ করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। যেমন লিডিং ওয়ান বের করতে হলে সেটাকে আমাদের গুণ বা ভাগ করে বের করতে হবে। আর লিডিং ওয়ান এর নিচে বা উপরে যদি জিরো বানাতে হয় সেক্ষেত্রে আমাদের সেটাকে লিডিং ওয়ান এর সাথে যে রোটা আছে সেটার সাথে যোগ অথবা বিয়োগ করে বের করতে হবে। তো তো লিডিং ওয়ান আমাদের এটাই আছে, এর নিচে যে টুটা আছে এটাকে আমাদের জিরো বানাতে হবে, এবং এই যে থ্রিটা আছে থার্ড এলিমেন্ট থার্ড রোতে এটাকেও জিরো বানাতে হবে। প্রথমে আমি টু কে জিরো বানাবো, তো এই রোটা আমি লিখে ফেলবো। এখানে লিখলে 2 4 - 3 1। এইখানে এই টু কে যদি জিরো বানাতে হয় যেহেতু যোগ বিয়োগ করতে হবে, এবং যেখানে লিডিং ওয়ান আছে তার সাথে, তো লিডিং ওয়ান আছে এখানে, এটার সাথে যোগ বিয়োগ করতে হবে, তাহলে এইটাকে আগে মাল্টিপল করতে হবে। এখানে টু আছে, এই টু আর এখানে এটা এই যে টু কে জিরো বানাতে হলে এই যে রোটা আছে এটাকে -2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হবে, যেমন এখানে হয়ে যাবে -2 -2 -4 -18। এইটা করার পর তারপর এখানে এটাকে যদি যোগ করে দাও তাহলে এই রোটা জিরো হয়ে যাবে, এই এখানে এলিমেন্টটা জিরো হয়ে যাবে। দেখো সেটা করার পর আসছে জিরো, তারপর এখানে আসছে 2, এখানে -7, এখানে -17 চলে আসছে। কাজটা করেছি, টু কে জিরো বানাবো, কম্পেয়ার করা হয়েছে এইটার সাথে, যেহেতু এখানে টু আছে এটাকে অবশ্যই -2 দ্বারা গুণ করতে হবে এই রোটাকে, করলে কাটাকাটি যাবে, এটা এটা জিরো আসবে, বাকিগুলো যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হলো এইটা 0 2 -7 -17। এরপরে থ্রি আছে, এই থ্রি কে আমাদের জিরো বানাতে হবে, তো থ্রি কে জিরো বানাতে হবে, এবং যেহেতু লিডিং ওয়ান এর নিচে জিরো বানাচ্ছি অবশ্যই যোগ বিয়োগ করতে হবে এবং কম্পেয়ার করতে হবে লিডিং ওয়ান এর সাথে। এখানে থ্রি আছে, থ্রি কে যদি তুমি জিরো বানাতে চাও এটাকে আমি কম্পেয়ার করব এই রো এর সাথে, তাহলে এটা যেহেতু জিরো বানাবা এই থ্রি কে, অবশ্যই এই প্রথম রোতে আমাকে -3 দ্বারা গুণ করতে হবে। যদি এটাকে -3 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি -3 -3 -6 -27। এটা ক্যালকুলেশন, তাই এটার সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি এখানে করেনি, পরের লাইনে যে add -3 time with first row of the third obtain 0 -0 3 -11 -27। দেখো এখানে লিডিং ওয়ান 1 ছিল, এর নিচে দুইটা এলিমেন্ট আমি জিরো বানিয়ে ফেলেছি, তাহলে আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। ফার্স্ট রো এ লিডিং ওয়ান পেয়েছি এবং তার দুটো এলিমেন্ট, নিচের দুটো এলিমেন্ট আমরা জিরো বানিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে সেকেন্ড রো নিয়ে। সেকেন্ড রো আমাদের আছে 0 2 -7 -17। এই যে যেটা আছে এইটাকে আমাদের লিডিং ওয়ান খুঁজতে হবে সেকেন্ড রো থেকে, ফার্স্ট রো দিয়ে আর কাজ নাই। ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ, আমাদের ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলম বাদ। সেকেন্ড রো নিয়ে আমাদের কাজ, এবার সেকেন্ড রোতে আমাদের প্রথম এলিমেন্ট আছে 0, সো ওটা নিয়ে বাদ, যেহেতু ওটা ফার্স্ট রো এর নিচে ছিল আমাদের কাজে আসবে না। এরপরে পরবর্তী যে এলিমেন্ট আছে 2, এই টুটাকে আমাদের কি ওয়ান বানাতে হবে, যেহেতু লিডিং ওয়ান বানাবো। তো এই টুটাকে যেহেতু ওয়ান বানাবো, কিভাবে বানাবো, যেহেতু আমি বলেছি কোন সিস্টেমে যদি লিডিং ওয়ান বানাতে হয় সেক্ষেত্রে আমাদের গুণ বা ভাগ করতে হবে। তো যেহেতু টু আছে, টু কে আমাদের ওয়ান বানাতে হবে, সেটাকে আমাদের কি যেহেতু ওয়ান লিডিং ওয়ান বানাবো যেহেতু গুণ বা ভাগ করতে হবে, অবশ্যই এখানে যদি ওয়ান বানাতে হয় দুই দ্বারা যদি এই রোটাকে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, এই জায়গাটা ওয়ান হয়ে যাবে, সেটাই করা হয়েছে। 0/2 2/2 -7/2 -17/2, that means 0 1 -7/2 -17/2। তাহলে আমি সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেয়ে গেলাম। এর পরের কাজটা হচ্ছে লিডিং ওয়ান এর নিচে জিরো বানানো। তো লিডিং ওয়ান এর নিচে কি আছে, আমাদের থ্রি আছে, এই থ্রিটাকে আমাদের জিরো বানাতে হবে। এই থ্রিটাকে যদি জিরো বানাতে হয় এবং কম্পেয়ার, যেহেতু বলছি যে লিডিং ওয়ান এর নিচে যদি জিরো বানাতে হয় সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, লিডিং ওয়ান এর সাথে কম্পেয়ার করে যোগ বা বিয়োগ করতে হবে, তাই তো। তো এখানে থ্রি আছে, এই থ্রিটাকে যদি তুমি জিরো বানাতে চাও এই কম্পেয়ার করবো এই সেকেন্ড রো এর সাথে, কারণ সেকেন্ড রো এইটার উপরে এটার নিচে ওয়ান এর নিচে আমি জিরো বানাচ্ছি। তো ওয়ান এর নিচে এই থ্রি কে যদি জিরো বানাতে হয় তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করে যোগ বিয়োগ করতে হয় সেহেতু অবশ্যই এখানে যে থ্রি আছে এখানে -3 দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো এই রোটাকে যদি -3 দ্বারা গুণ করি তাহলে কি আসে আমাদের 0 -3 প্লাস হয়ে যাবে +21/2। তো লিডিং ওয়ান এর নিচে যদি আমাদের জিরো বানাতে হয় সেক্ষেত্রে আমি বলেছি লিডিং ওয়ান এর নিচে জিরো বানাতে হলে আমাদের আহ, আহ, যদি যে লিডিং ওয়ান এর নিচে জিরো বানাতে হলে অবশ্যই যোগ বা বিয়োগ করতে হবে এবং সেটা কম্পেয়ার করতে হবে লিডিং ওয়ান এর সাথে। যেহেতু আমি সেকেন্ড রোতে এইখানে লিডিং ওয়ান পেয়েছি, এটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখা যাচ্ছে এখানে কি থ্রি আছে, এটাকে যদি আমার জিরো বানাতে হয় তাহলে এই রোটাকে অবশ্যই -3 দ্বারা গুণ করতে হবে। -3 দ্বারা যদি গুণ করো তাহলে আমরা পাচ্ছি 0 × -3, দ্যাট মিনস
0, এখানে -3 পাচ্ছি, এখানে পাচ্ছি +21/2, এখানে পাচ্ছি +51/2, সেটাই পাচ্ছি 3 দ্বারা গুণ করলে, -3 দ্বারা গুণ করলে। তো এটা এরপরে এটার সাথে যোগ করলে, ক্যালকুলেশন করলে আমরা পাবো 0 0 -1/2 -3/2, জাস্ট ক্যালকুলেশন, এইটার সাথে এটা বিয়োগ করা হয়েছে, যোগ করে যেটা পাওয়া হয়েছে সেটা হচ্ছে এটা 0 0 -1/2 -3/2। তো দেখো প্রথম রো এর লিডিং ওয়ান পেয়েছি, এখানে তার নিচে দুটো এলিমেন্ট 0 বানিয়েছি। সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেয়েছি, এখানে তার নিচে একটা ঘর ছিল, একটা রো ছিল, সেটাকেও আমরা সেই এলিমেন্টটাকে আমি 0 বানিয়েছি। এবার ফার্স্ট রো এর কাজ শেষ, সেকেন্ড রো এর কাজ শেষ, এবার থার্ড রোতে লিডিং ওয়ান খুঁজতে হবে। থার্ড রোতে খেয়াল করে দেখো, যেহেতু প্রথম দুইটাতে লিডিং ওয়ান পেয়ে গেছি, তার মানে এই প্রথম দুইটা এলিমেন্ট নিয়ে আমার কাজ নাই থার্ড রো এর। থার্ড রোতে দেখো এখানে -1/2 আছে, এই -1/2টাকে আমাদের 1 বানাতে হবে, তাহলে আমরা থার্ড রোতে লিডিং ওয়ান পাবো। আমি বলেছি লিডিং ওয়ান এর যদি বের করতে হয়, লিডিং ওয়ান বের করতে হলে অবশ্যই সেটাকে গুণ অথবা ভাগ করে লিডিং ওয়ান বের করতে হবে। আমি আবারও বলতেছি, লিডিং ওয়ান বের করতে হলে গুণ অথবা ভাগ করে লিডিং ওয়ান বের করতে হবে, এবং লিডিং ওয়ান এর নিচে যদি 0 বানাতে হয় সেক্ষেত্রে অবশ্যই যোগ অথবা বিয়োগ করে সেটাকে 0 বানাতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখো, এখানে এই ক্যালকুলেশনের মেইন টপিক এটা, লিডিং ওয়ান বের করতে হলে যোগ অথবা ভাগ, সরি গুণ অথবা ভাগ করতে হবে, আর লিডিং ওয়ান এর নিচে বা উপরে যদি 0 বানাতে হয় সেক্ষেত্রে সেটাকে যোগ এবং বিয়োগ, যোগ অথবা বিয়োগ করতে হবে, এবং যোগ এবং বিয়োগ করবে তার সাথে লিডিং ওয়ান যেখানে পাওয়া গেছে সেই লিডিং ওয়ান এর সাথে সেটাকে যোগ অথবা বিয়োগ করতে হবে, সেটাকে সেভাবে বানিয়ে। তো সো এখানে যেহেতু আমার থার্ড রোতে লিডিং ওয়ান বানাতে হবে, এখানে -1/2 আছে, এটাকে যদি 1 বানাতে হয় তাহলে অবশ্যই এখানে -2 দ্বারা গুণ করতে হবে, কারণ এখানে নিচে 2 আছে। তো এটাকে যদি -2 দ্বারা গুণ করো এই রোটাকে, তাহলে কি হয়ে যায়, প্রথম রোটা তো 0 থাকে, এখানে -2 দ্বারা গুণ করলে কি হয়ে যায়, উপরে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 আর হাফ কাটাকাটি যে 1 থাকে, তার মানে এখানে 1 হয়ে যাচ্ছে। আর এখানে এটাকে -2 দ্বারা গুণ করলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 2 2 কাটা যাচ্ছে, থাকছে 3। তার মানে এখানে থার্ড রো আমাদের হয়ে যাচ্ছে 0 0 1 3। তো থার্ড রো এর নিচে আর কোনো, এখানে লিডিং ওয়ান আমরা পেয়ে গেছি, লিডিং ওয়ান এর নিচে আমাদের কোনো আর এলিমেন্ট নাই, লিডিং ওয়ান এর নিচে আর কোনো আমাদের এলিমেন্ট যেহেতু নাই, তো আমরা প্রত্যেকটা রোতে খেয়াল করে দেখো, ফার্স্ট রোতে লিডিং ওয়ান পেয়েছি এখানে, তার নিচে দুটো এলিমেন্ট 0, সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেয়েছি এই, তার নিচে নিচে একটা আছে 0, এখানে থার্ড রো পেয়েছি, থার্ড রোতে লিডিং ওয়ান পেলাম এখানে, এর নিচে আর নাই, লিডিং ওয়ান আমাদের আর বের করতে হবে না। এইটা একটা প্রসেস, এটাকে বলা হয় গাউস এলিমিনেশন মেথড, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এইটাকে এইটা পুরো প্রসেসটা আমি আজকে পড়াচ্ছি, তারপরে এটার ভাগ ভাগ দেখাবো, কি কি পার্ট আছে সেটা দেখাবো। এইটাকে দেখো, এই যে সিস্টেমটা আছে, এবার এটাকে আরো একটু সংক্ষিপ্ত করি, তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি এবার সলিউশন বের করতে পারি। দেখো সলিউশন আমরা আপাতত খেয়াল করে এই পর্যন্ত আমরা দেখবো যে প্রথম যে আমরা কাজটা দেখলাম, লিডিং ওয়ান বের করলাম, লিডিং ওয়ান এর নিচে 0 বানালাম, এইভাবে করে আমার প্রত্যেকটা হলো। এবার এখান থেকে দেখো আমরা এক্স ওয়াই জেড এর মান আমরা বের করে ফেলতে পারতেছি। দেখো এই যে এখানে খেয়াল করো, এখান থেকে এইটুকু যাওয়ার পর আমরা এখানে খেয়াল করি, এই মাল্টিপ্লাইং এর থার্ড রো এখানে পেয়েছি। দেখো এবার এটাকে যেমন আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসছি, আবার সেই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে তো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনও নিয়ে আসতে পারি, তাই না? তো এখন আমরা এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসি। দেখো এখানে 1 আছে, 1 এর পজিশনে কি ছিল আমাদের এক্স, তার মানে 1 ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স, তারপর 1 ইন্টু, এখানে খেয়াল করো 1 ইন্টু ওয়াই, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই, তারপর প্লাস 2z ইজ ইকুয়াল টু 9। তারপরের ইকুয়েশনটা খেয়াল করো, প্রথম ঘরে এখানে 0 আছে, তার মানে এক্স এর ঘরে কিছু নাই, এক্স বাদ, ওয়াই এর জায়গায় ওয়াই ইন্টু 1, দ্যাট মিনস ওয়াই মাইনাস 7/2z ইজ ইকুয়াল টু -17/2। এটা পেলাম, এটা থার্ড রোতে পেলাম। দেখো প্রথম এক্স এর ঘরেও 0, ওয়াই এর ঘরেও 0, শুধু জেড এর মান পাচ্ছি, জেড ইজ ইকুয়াল টু 3। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, জেড এর মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমি যেটা বলবো, এই নিচে টুকু আজকে আমরা দেখতেছি না, আমরা শুধু এটুকু পর্যন্ত দেখতেছি। এখন খেয়াল করে দেখো, জেড এর মান যেহেতু 3 পেয়ে গেছি, জেড এর মানটা যদি সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে ওয়াই এর মান পাবা, এই এক্স ওয়াই আর জেড এর মানটা যদি ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে তোমরা এক্স এর মান পাবা। এই যে একটা প্রসেস, এটা থেকে আমরা কি অতি সহজে আমরা সলভ করতে পারছি, এক্স ওয়াই এর জেড এর মানটা বের করতে পারছি। এরপরে আরো কিছু ক্যালকুলেশন এখানে আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসের ক্যালকুলেশনটা এটা রিলেটেড। ওকে, এটুক পর্যন্তই আসলে মানে ছিল। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা যদি তোমরা বুঝতে না পারো
তাহলে কিন্তু সামনের যে 4-5টা লেসন আছে কোনোটাই বুঝতে পারবে না। কারণ হচ্ছে এটা একটা সিস্টেমেটিক্যালি ওয়ে, এর 3-4টা প্রসেস আছে যেটা আমরা শিখবো, বাট মেইন ক্যালকুলেশন সেম প্রসেসে, এই একই রকম অগমেন্টেড ম্যাট্রিক্সে নিয়ে লিডিং ওয়ান বের করতে হবে, লিডিং ওয়ানের উপর নিচে জিরো বানানোর একটা কাজটা, এটা সব ক্ষেত্রে একই থাকবে। ওকে, এটা পড়ালাম, যে এটা সম্পর্কে যদি প্রশ্ন থাকে করতে পারো এখন। স্যার প্রত্যেক রোয়ে প্রথমে লিডিং ওয়ান বের করব। হ্যাঁ, প্রত্যেক রোতে লিডিং ওয়ান খুঁজতে হবে, বের হবে এমন কিছু না। কোন কোন রোতে আচ্ছা এরকম হতে পারে যে লিডিং ওয়ান নাও পাওয়া যেতে পারে, সেটা আমার দেখতে হবে, সেরকমটা আমরা হয়তো এখন দেখতেছি না, পরবর্তীতে। কিন্তু আমাদের টার্গেট থাকবে প্রত্যেক রোতে আমাদের লিডিং ওয়ান খুঁজতে হবে। কিন্তু লিডিং এটা ওয়ান। মনে রাখতে হবে, আমি আরেকটু বলি, রোতে লিডিং ওয়ান পাইছি, সে নিচের যে এলিমেন্টে কিন্তু আবার যে দেখো, যেমন এখানে ওয়ান লিডিং ওয়ান পেয়েছি, এর নিচে 2 আর 3 আছে, তুমি কিন্তু এই 2 3 জিরো বানানোর পর এখানে আর লিডিং ওয়ান খুঁজতে পারবে না। পরবর্তী এই সেকেন্ড রো এর ক্ষেত্রে 4 -3 এইগুলোতে লিডিং ওয়ান খুঁজতে হবে। মানে লিডিং ওয়ান খুঁজবো মানে রোর প্রথমটাই ওয়ান বানাইতে হবে নাকি? না না না, সাপোজ লিডিং, যেমন হ্যাঁ যেমন বলো। আমি বলি, এই জায়গায় যেমন ওয়ান ওয়ান আছে, হ্যাঁ মানে ওয়ান ওয়ান প্রথমেই ছিল, ওয়ান ওয়ান আছে, এই জায়গায় টু ওয়ান থাকলে কি ওই যে টু কে ওয়ান হ্যাঁ, বানাইতে 2 হবে? 1 থাকার কথা তো আমি বললাম, যেমন এখানে খেয়াল করো, আমি সেকেন্ড রোটা নিয়ে কাজ করেছি যখন, তখন আমি বলেছি, যেমন এই সেকেন্ড রোটা খেয়াল করে দেখো, সেকেন্ড রোটা আছে কি 2 0 2 -7 -17, এইটাই তো আছে, তাই না? তো এখানে হুম, প্রথম রোতে তো আমি লিডিং ওয়ান পেয়ে গেছি, এবার এই সেকেন্ড রোতে যখন লিডিং খুঁজবো, জিরো বাদ, এরপর এই তিনটা যে এলিমেন্ট আছে এখান থেকে যে কোনো একটা জিরো ওয়ান বানাতে হবে। এখানে 2 আছে, ওয়ান কিন্তু নাই, তুমি ওইটাই বলতেছিলা যে এখানে যদি ওয়ান না থাকে 2 থাকে। তো আমি সেই কথাটা বারবার তোমাকে রিপিট করে বলছি যে না স্যার একটা ওটা রো। ওটা বলি না। হ্যাঁ স্যার বলো। লিডিং ওয়ান কি এই যে প্রথমের, যেমন প্রথম লাইনটা দেখেন স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রথম। ওয়ান ওয়ান আছে, এই জায়গায় যদি টু ওয়ান থাকতো তো আমি ওই টু কে ওয়ান বানাইতাম না আগে হ্যাঁ হ্যাঁ, প্রথমে? অবশ্যই প্রথম এলিমেন্টে 2 বা 1 বানাতে হবে। হ্যাঁ, বুঝছি। এটা শেষ করছি। আর নিচের গুলা জিরো বানাবো, মানে লিডিং হ্যাঁ, ওয়ানের নিচের এই দুইটা নিচের জিরো হবে। এলিমেন্ট গুলো জিরো হবে, এটাই টার্গেট থাকবে আজকের ক্লাসে। বুঝছি। আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, যেহেতু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তোমাদের আজকে প্রথম যে ক্লাসটা, আজকে একটু কম ছিল তোমাদের ক্লাসটা, কারণ হচ্ছে আজকে আমি বেসিক কিছু জিনিস নিয়ে দেখানোর চেষ্টা করেছি, কারণ এর পরের যে ক্লাসগুলো থাকবে সেখানে কিন্তু অনেক বড়, মানে ম্যাথ গুলো আরো বড় হবে। আজকে প্রথম ক্লাস ছিল, আজকে ম্যাথটা কিন্তু 3x3 ম্যাট্রিক্স এর মতোই ছিল, ছোট একটা ম্যাট্রিক্স ছিল, এখানে 4x4 5x5 এভাবে বড় ম্যাট্রিক্সও আসবে। তখন কিন্তু তোমাদের সলভ করতে হবে, নিজেদেরই কিন্তু তোমাদের সলভ বেশিরভাগ করতে হবে। আমি একটা বুঝিয়ে দিলাম, বাকি তোমাদের, যদি এখানে আমি ক্লাসে থাকতাম অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে দিতাম 2-3টা প্র্যাকটিস, এখন যেহেতু করানো যাচ্ছে না যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এগুলো আসলে বুঝানোর জিনিসটা, এগুলো বুঝানোর চাইতে বড় জিনিস হলো করে বোঝা। কারণ এখানে শুধু দেখিয়ে দিচ্ছি, সেটা হয়তোবা তোমাদের সমস্যার হতে পারে যখন তোমরা করতে যাবে। তো সেই জন্য কিন্তু আমি তোমাদের রেকর্ডিংটা অবশ্যই দিয়ে দিব। সো তোমাদের যখন তোমরা করবে তখন তোমরা ওটা দেখে নিও। আর এরপরে যে ক্লাসগুলো আছে ওগুলো আমার কিছু ভিডিও এমনি করা আছে, যেমন আগে আমি ক্লাস নিয়েছি এর আগের টার্মে, তাদের তাদের জন্য আমি কিছু লেকচার, আমি ভিডিও নিজে করে নিয়েছিলাম, সেটা আমি তোমাদের দিয়ে দেবো পরবর্তীতে। সেটা নেক্সট ক্লাসের আছে, আজকের ক্লাসটা আমি আর ভিডিও করা নাই। সো এই যে রেকর্ডিংটা আছে এটা থেকে তোমরা হেল্প নিয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে ক্লাস সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে, তাহলে বলতে পারো, যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, সো সবার প্রশ্ন করা দরকার, করো। স্যার আমরা অ্যাটেন্ডেন্স দিব কই? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স এখানে চ্যাট অপশনে যে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে সবাই, এখানে এটা রেকর্ড হিসেবে থাকবে। অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দাও, কারণ অ্যাটেন্ডেন্স এর মার্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের ভাইবার যে মার্কিংটা আছে সেটা কিন্তু অ্যাটেন্ডেন্স এর সাথে রিলেটেড। কেউ যদি ক্লাস না করে শুধু মানে ভাইবার ভালো পারে, তাহলে কিন্তু আমি তাকে ওইভাবে মার্কিং করবো না, কারণ সে ক্লাস করেনি। আমার ক্লাস নিতে তো কষ্ট হচ্ছে, সে যদি ক্লাস না করে শুধু ফাইনালে মানে ভাইবা দেয়, তাহলে আমি তাকে মার্কিং ওখান থেকে কিছু কাট করবো।
আর তারপর অঙ্ক ম্যাথ আমি প্র্যাকটিস তোমাদের করতে আমি ইসে দিয়ে দিব আজকে তোমাদের মেসেঞ্জারে প্র্যাকটিসের জন্য দুটো ম্যাথ আমি দিব, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট মার্ক হিসাবে কিছুটা কাউন্ট হবে। ওখান থেকে আমি হয়তোবা 5 মার্কস হিসাবে কাউন্ট করবো। প্রথম অ্যাসাইনমেন্টের সাথে দুইটা ম্যাথ দিব, আর আজকে আমি দুইটা ম্যাথ তোমাদের দিয়ে দেবো, ওটা সবাই করে আমাকে দিতে হবে। ওকে আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দেবো আজকে ম্যাথটা। ঠিক আছে, ওটা ওটা ওকে তোমরা জাস্ট গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট এর দুইটা পার্ট হবে, অ্যাসাইনমেন্ট এর 1 আর বি এর 2, দুইটা পার্ট হবে। আজকে দুটো ম্যাথ দিব, নেক্সট ক্লাস অনুসারে দুটো ম্যাথ দিব, একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে। ঠিক আছে। ঠিক আছে। স্যার আমাদের ক্লাসটা প্রতিদিন কতক্ষণ হবে? হুম, আমাদের ক্লাসটা প্রতিদিন কতক্ষণ হবে? ক্লাস যতক্ষণ নিতে লাগে ততক্ষণ হবে। তোমাদের ক্লাস টাইম যেটা আছে আমার হয়তোবা এতক্ষণ তো আসলে মানে যদি ম্যাথ ক্লাস এতক্ষণ নিতে হয়, শুধু বলে নিচ্ছি যেহেতু তত সময় লাগতেছে না, তো একটু কম হচ্ছে প্রথম ক্লাসগুলো। এরপরে ক্লাস থেকে ম্যাক্সিমাম 2 আওয়ারের মতো ক্লাস আমি নিব। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নেক্সট ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা 2 আওয়ার মতো হবে। তো তোমাদের আর কোনো কোশ্চেন বা জানা থাকলে কিছু তাহলে আমাদের বলতে পারো, আর না হলে যদি সমস্যা না থাকে যে ম্যাথ গুলো আমি দিব সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, অ্যাসাইনমেন্ট আকারে আমি অ্যাসাইন করে দিব এটুকু। স্যার অ্যাসাইনমেন্ট গুলো আমরা খাতায় করে আপলোড দেবো স্যার? খাতায় করে দিতে পারো, আর কেউ যদি টাইপ করে দিতে পারে তাহলে ভালো হয়, যেহেতু সিএস এর স্টুডেন্ট তোমাদের তো টাইপিং করা বেটার। বরাবর। যেটা ইচ্ছা করতে পারো, বাট টাইপিংটাকে আমি বেশি সুইট করবো। আর এই সাবজেক্টটা সম্পর্কে আমি আরেকটু বলি, যেহেতু তোমাদের ম্যাথের মোটমাট সম্ভবত ম্যাথ 4 পর্যন্ত আছে, কিন্তু ম্যাথের যে বেসিক জিনিস বা জিনিসগুলো কিন্তু ম্যাথ 3 কোর্স পর্যন্তই। তোমাদের ম্যাথ 3 তে যেগুলো কোর্স গুলো পড়ানো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে লাগবে, তো তোমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। লিনিয়ার অ্যালজেব্রা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মানে তোমাদের যে বিভিন্ন কোডিং টোডিং এ এখানে লিনিয়ার অ্যালজেব্রাটা লাগে, সো এটা খেয়াল রেখো তোমরা। ঠিক আছে, এটা একটু সিরিয়াস ভাবে নিও কোর্সটা, কারণ সেকেন্ড ইয়ারের কোর্স অবশ্যই ইম্পর্টেন্ট কোর্স। ফার্স্ট ইয়ারের কোর্স গুলো থাকে শুধু বেসিক, সেকেন্ড ইয়ারের কোর্স গুলো কিন্তু তোমাদের যে 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 সাবজেক্টে আছে তার সাবজেক্ট রিলেটেড কোর্স হয়ে যায় তখন কিন্তু আর বেসিক শুধু থাকে না, বেসিকের সাথে কিছু অ্যাপ্লাইডও থাকে। তো সেভাবে করে ক্লাস করো, সবাই উপস্থিত থাকার চেষ্টা করো। আর যদি কোনো বুঝতে তারপরও সমস্যা হয়, মেসেঞ্জারে আছে বা ইন্ডিভিজুয়ালি আমার নাম্বার আছে, সবার কাছে যোগাযোগ করো, আমি যতটুকু পারি চেষ্টা করবো সর্বোচ্চ সলিউশন দেওয়ার। মোজাহিদুল ইসলাম, তুমি ক্লাসে কি লেটে জয়েন করছো? স্যার রাস্তায় খুব জ্যাম ছিল স্যার, গন্তব্যে পৌঁছে তারপর জয়েন করছি। আহ, আচ্ছা, নেক্সট ক্লাস থেকে সবাই ইন টাইমে জয়েন করার চেষ্টা করো। ঠিক আছে। অবশ্যই স্যার। স্যার সবগুলো কি 10:30টায় হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু সবসময় 10:30। স্যার 11টা থেকে করে স্যার, এমন একটা সময় যে স্যার মাঝে মাঝে বাইরে থাকতে হয়। 15 মিনিট তোমরা যদি ই করতে পারো তাহলে আমি 15 মিনিটই করতে পারি। তোমরা যদি তোমাদের সমস্যা সবার থাকে বা বেশ কিছু মানুষের থাকে তাহলে ইন্ডিভিজুয়ালের জন্য তো হবে না, জি তাই স্যার, না? 11টা থেকে হলে ভালো হয় মেবি। ওকে, আমি 10টা 45 থেকে তোমাদের এখানে মানে লিঙ্কটা দিব, 10টা 45 থেকে 11টা থেকে শুরু করবো, সমস্যা নেই নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে স্যার। স্যার স্যার, আচ্ছা, আপনি যে দুটো অঙ্ক দিবেন স্যার ওইগুলা কি আমরা ওয়ার্ডে করবো না খাতায় করবো স্যার? আমি তো বললাম ওয়ার্ডে করলে সবচেয়ে বেটার হয়, আর যদি খাতায় করো করতে পারো। যদি তোমাদের হাতে এখন সময় আছে মনে হয়, আমার যতটুকু জানা টাইপ করাটাই বেটার হবে। তোমরা সিএস এর স্টুডেন্ট, তোমরা টাইপ করে দিবে এটাই তো আশা করি, তাই না?
ম্যাথের স্টুডেন্ট কাছ থেকে হয়তো অতটা আশা না করতে পারি, কিন্তু তোমাদের কাছ থেকে তো পারি। ওকে স্যার, টাইপ করলাম। স্যার প্রাইভেট কমেন্ট করব নাকি ক্লাসরুমে আপলোড দিব স্যার? আমি ওটা গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দেবো, ওখানে তোমরা এই দিবে, সবকিছু গুগল ক্লাসরুমে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারো, অনেক সময় রয়েছে। তোমাদের তো পরবর্তীতে ক্লাস দুটাই আছে, সো তোমাদের সাথে এনাফ টাইম এখন আছে। আর পরবর্তী ক্লাসগুলো একটু বড় হবে, আজকে ক্লাসটা একটু ছোট হয়েছে কারণ ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। প্রথম ক্লাসে হয়তো বা একটু কমই থাকে, এটাই স্বাভাবিক, কারণ পরবর্তী আমরা তো আজকে ম্যাথে কেবল ঢুকলাম, পরবর্তী ক্লাসগুলোতে ম্যাথ বেশি থাকবে, প্র্যাকটিসও বেশি হবে। স্যার হ্যাঁ, স্যার আমি তো একটু লেট করে ঢুকছি স্যার। আমাদের এই কোর্সে আমরা আমি মেইনলি কোন কোন রেকর্ডিংটা টাইপের ম্যাথ নিয়ে আমি করব? রেকর্ডিংটা দিয়ে দিব, সো তোমাদের কোর্সে কি কি থাকবে সেটা তুমি পেয়ে যাবে, সমস্যা নেই, আমি প্রথমে আলোচনা করেছি। যাই হোক, ওকে স্যার। আরেকবার আলোচনা জাস্ট করি, যেহেতু সময় আছে, সবাই যেহেতু আসে। আমি এখানে কোর্স আউটলাইনে সম্পর্কে তোমাদের এখানে বলেছিলাম, দেখো তাও আমি আরেকবার বলি, লাস্ট ওয়ান। কোর্স আউটলাইনটা আমি প্রথমে দেখিয়েছিলাম সবাইকে। তো আচ্ছা, কোর্স আউটলাইনে এখানে আমাদের তিনটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, তিনটা সাবজেক্ট। এখানে কিন্তু যে তিনটা সাবজেক্ট দেখতেছো, এটা কিন্তু অনেক বড় বড় কোর্স। লিনিয়ার অ্যালজেব্রা অনেক বড় কোর্স। লিনিয়ার অ্যালজেব্রা থেকে কিন্তু পুরো যে ম্যাটল্যাব যে সফটওয়্যারটা আছে, লিনিয়ার অ্যালজেব্রার উপর ভিত্তি করেই গঠিত, ঠিক আছে? তো পুরো একটা মানে একটা বিশাল চ্যাপ্টার ম্যাথে, কিন্তু এটাতে কিন্তু আমরা অত কিছু করতেছি না, আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করতেছি তোমাদের সম্পর্কে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা অনেক বড় না হলেও মোটামুটি বড় দুটা কোর্স। কমপ্লেক্স নাম্বার সম্পর্কে তো সবাই জানো, কমপ্লেক্স ভেরিয়েবল আমরা কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন জিনিস নিয়ে শিখবো। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে একটা ট্রান্সফর্ম, একটা ম্যাথমেটিক্স এর এমন একটা ফর্ম যেটাকে একটা ইকুয়েশন থেকে বা একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে কিভাবে শিফট করা হয়, সেই প্রসেসটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তার মানে আমরা একটা অ্যালজেব্রা দেখতেছি, লিনিয়ার অ্যালজেব্রা, একটা কমপ্লেক্স ভেরিয়েবল সম্পর্কে পড়তেছি, আরেকটা পড়তেছি ট্রান্সফর্ম সম্পর্কে। তিনটা জিনিস পড়বো। বেসিক্যালি আমাদের মিড টার্ম পর্যন্ত যেটা পড়বো সেটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রাটাই বেশি থাকে, প্লাস 9টা লেসন আছে লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে। কিছু কিছু ওখানে আছে, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স অনেক বড় একটা অংশ। প্রথম লেসনেই তোমরা দেখতে পেয়েছো যে অগমেন্টেড ম্যাট্রিক্স চলে আসছে, ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্সে চলে যাবো, এবং সেভাবে করে ম্যাট্রিক্স থেকে কিভাবে সলভ করতে হয় সেটা আস্তে আস্তে দেখিয়েছি আমি প্রথম লেসনে। আর লিনিয়ার অ্যালজেব্রা যেহেতু করবো, লিনিয়ার অ্যালজেব্রা এখানে একটা অ্যালজেব্রিক্যাল প্রসেস, যেটা ম্যাট্রিক্স কে ব্যবহার করে সামনে আগায়, সেটা একটা প্রসেস এখানে বলা আছে। কি কি কাজে ব্যবহার করা হয় সেখানে লেখা আছে, তো সেটা দেখেছি। তারপর আমাদেরকে রিকমেন্ডেড বুকস হিসেবে দুটো বইয়ের কথা বলেছি। একটা হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম, শমস সিরিজের যে বইটা আছে, এটা তোমরা কালেক্ট করার চেষ্টা করবে। আর এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, হার্ড অ্যান্ড ক্রিস রডস, যেটা এই বইটা খুবই ইম্পর্টেন্ট। লিনিয়ার অ্যালজেব্রা, এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা, এই বইটা হার্ড অ্যান্ড যে বইটা, এটা খুবই মানে একটা রিচ বুক, মানে অনেক অনেক নলেজ পাওয়া যাবে এখান থেকে। ইঞ্জিনিয়ারিং লাইনে বলো বা জেনারেল লাইনে বলো, এটা অনেক হায়ার লেভেলের একটা বই। এটা যদি পারো তোমরা কালেক্ট করো। কমপ্লেক্স ভেরিয়েবল আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সমসিল যে বই আছে, ওটা অতটা মানে যে হায়ার লেভেলের বই তা না, কিন্তু এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা বইটা খুবই, হাওয়ার্ড অ্যান্টনের যে বইটা আছে, এটা মানে সব জায়গায় মানে সারা ওয়ার্ল্ডেই পড়ানো হয় লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে পড়তে হলে, ঠিক আছে? এটা স্যার এটা সবাই কালেক্ট করো। হুম, স্যার, এটার পিডিএফ কি পাওয়া যাবে? হ্যাঁ মনে হয় পাওয়া যাবে, তোমরা সার্চ দিও গুগলে, পাওয়া যাবে। ওকে স্যার। আর এরপরে আমরা দেখেছি, এরপর তো আমরা বলেছি ইভলিউশন সম্পর্কে, কিভাবে আমাদের ইভলিউশন হবে। যদি আমাদের মিড টার্মের আগে ইউনিভার্সিটি না খুলে, তাহলে তো বলেছি অ্যাসাইনমেন্টে 30 মার্কস, 10 মার্কস ভাইবা হবে। তিনটা অ্যাসাইনমেন্ট দিব, 10 10 10, 30 মার্কস। আর ভাইবা 10 মার্কের হবে। ভাইবা হবে যে আমরা বেসিক যে জিনিসগুলো পড়াচ্ছি এ সম্পর্কে কোশ্চেন হবে। ভাইবা যেহেতু অলরেডি তোমরা দিয়েছো আগে, সো জানো এটা সম্পর্কে। আর অ্যাটেন্ডেন্সে 10 মার্ক থাকবে, যারা অ্যাটেন্ড করবে তাদেরকে হয়তো বা মার্ক 10 আউট অফ 10 দেওয়া হবে, সবসময় ক্লাসে আসবে যারা। আর যারা অ্যাটেন্ডেন্সে কম আসবে তাদের মার্কিং সেভাবে হবে, এটা তো স্বাভাবিক। আর ফাইনাল এক্সামিনেশনের আগে, দ্যাট মিনস মিড টার্মের পরে যদি ইউনিভার্সিটি খুলে যায় বা তার আগেও যদি খুলে, তাহলে ফাইনাল এক্সাম তো ফাইনাল এক্সামের মতোই হবে, সেখানে তো আমাদের নতুন কিছু নাই, ঠিক আছে? এরপরে আমরা এখানে জি স্যার। লেসন প্ল্যানে দেখেছি যে আজকে যে দুটা জিনিস পড়াইছি সেটা সম্পর্কে এখানে আমি আলোচনা করেছি, ঠিক আছে? আর এরপরের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি মিড টার্মে এখানে লেকচার দেওয়া আছে। আর লেকচার সম্পর্কে যে আলোচনা করছি ওটা রেকর্ডিং এ পাবে, সমস্যা নেই, ওটা সম্পর্কে এখন আর আমি আলোচনা করলাম না, কারণ ওটা তো করেছি একবার।
স্যার আমাদের ভার্সিটি খোলার স্যার সম্ভাবনা কতটুকু? এটা তো সরকার যেটা বলবে সেটাই হবে, তাই না? যদি 2-1 দিনের মধ্যে তো জানতে পারবে অবশ্যই। স্যার খোলা কিন্তু উচিত স্যার, অনলাইনে এত জটিল ক্লাসগুলো করলে স্যার আসলে মাথা ধরে যায়, এই ডিভাইসের রেডিয়েশন খুব ভয়ানক। এখন আমরা বললে তো হবে না, সরকার যেটা ডিসিশন দেবে সেটাই হবে। সবাই তো মানে সবাই চায়, মানে আমারও যেটা কষ্টটা বেশি হচ্ছে, কারণ অনেক বক বক করা লাগতেছে এখানে বুঝাইতে। আমি কিন্তু ম্যাথ আসলে করানোর ব্যাপার, ম্যাথ বুঝানো খুবই টাফ জিনিস এই দেখে দেখে। সো আমারও জন্য সুবিধা হতো যদি ইউনিভার্সিটি খুলতো, কিন্তু এখন ডিসিশন তো আর আমাদের হাতে না, ডিসিশন যাদের হাতে তারাই দিবে। যদি খোলে তো ভালো, ক্লাস শুরু হবে নির্দিষ্ট টাইমে, তোমাদেরও ভালো আমাদেরও ভালো। সকল প্রতিষ্ঠান চলতেছে, একমাত্র ভার্সিটি ছাড়া। স্কুল নামে বন্ধ থাকলো, কিন্তু ভার্সিটি গুলো তো খোলা উচিত। ওকে, এ বিষয়ে আলোচনা না করাই ভালো, রেকর্ডিং হচ্ছে, সো এটা যেটা ডিসিশন হবে সেটাই হবে। তোমাদের মতবাদ তোমরা ইউনিভার্সিটিকে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। সেটাই আমি বললাম, ইউনিভার্সিটিকে মতবাদ যদি নেয় তাহলে তো ভালো, আর না নিলে তো যেটা বলার সেটাই চলতেছে, যেভাবে সেভাবে চলবে। যাই হোক, এটা নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা করা যাবে নর্মালি, বাট এখন ক্লাস হচ্ছে, যেহেতু ক্লাস রিলেটেড কোশ্চেন আর কারো থাকলে করতে পারো, না হলে আমি অ্যাসাইনমেন্ট দিব আজকে, ভিতরে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা ওটা করার চেষ্টা করো সবাই। ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো সমস্যা না থাকে তাহলে আইডি দিলে লিঙ্ক দিতে পারো, আর যদি সমস্যা থাকে আমাকে বলো। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।